ওয়ালটন স্মার্ট ফ্রিজ টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজ কথা বলবো বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সমস্যা নিয়ে বা বিনিয়োগকারীদের অসন্তোষগুলো কোথায় সেটি নিয়ে। আপনারা জানেন যে নিপ্পন জাপানের একটি শীর্ষস্থানীয় কোম্পানি, তারা বাংলাদেশে এসেছিল, তাদেরই একটি সিস্টার কনসার্ন কোম্পানি নিপ্পন এয়ার কন্ডিশনার বাংলাদেশে এসেছে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, এবং তারা দীর্ঘমেয়াদে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনাও ছিল। কিন্তু এই কোম্পানিটির সাথে এক ধরনের জালিয়াতি বা প্রতারণার একটি ঘটনা ঘটেছে, যেটি নিয়ে কোম্পানিটি আদালতে গেছে। আদালতে যাওয়ার পরেও সেটি মীমাংসা হতে দীর্ঘ সময় লাগছে। কোম্পানিটি এখন আসলে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে পরিকল্পিত বিনিয়োগ বাংলাদেশে সেটি আর করবে না। এই পরিস্থিতি আসলে শুধু নিপ্পনের না, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ যে তুলনামূলকভাবে কম সেটি দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে, এবং তার পেছনে নানান ধরনের জটিলতার কথা বিনিয়োগকারীরা পাশাপাশি আমাদের অর্থনীতিবিদরাও বলে আসছেন। বাংলাদেশের নিপ্পন কী সমস্যার মধ্যে পড়েছে বা অন্যান্য বিদেশি বিনিয়োগের কী ধরনের সমস্যা হচ্ছে, এই নিয়ে টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট রেজাউল করিম। আমরা তার কাছ থেকে নিপ্পনের সাথে কী ধরনের প্রতারণা ঘটেছে এবং তার আইনগত অগ্রগতি কোথায় সেটি জানব। রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে নিপ্পন বাংলাদেশে একটা প্রতারণার মধ্যে পড়েছে এবং সেখানে 5.5 কোটি টাকার মতো একটি ঘটনা জড়িত, এবং এইটা নিয়ে তারা আদালতে যাওয়ার পরেও সেটির বিচার শেষ হতে দীর্ঘ প্রক্রিয়া লেগে যাচ্ছে, যার প্রেক্ষিতে তারা ভাবছে যে তারা আর পরবর্তীতে যে বিনিয়োগ করার কথা ভাবছিল সেটি তারা আর করবে না। আসলে ঠিক ঘটনাটা কি ঘটেছে, তারা এখানে মানে কি ধরনের বিনিয়োগ করেছিল, কি ধরনের সমস্যার মুখে তারা পড়েছে? আপনি ঠিকই বলেছেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা বিষয় বলি। নিপ্পন এয়ার কন্ডিশন সার্ভিস লিমিটেড বিশ্বের 40 দেশে এদের বিশাল বিজনেস হাব রয়েছে, শুধু বাংলাদেশ ছিল না, ইন্ডিয়াতে রয়েছে। তো এরা চাইছিল বাংলাদেশের বেসিকলি নিপ্পন যে এয়ার কন্ডিশন প্রোডাক্ট করে ওটার সেন্ট্রাল এসি, যেটা আমরা বিভিন্ন বড় ভবনে ব্যবহার করি, এটার অ্যাসেম্বল করবে। অ্যাসেম্বল করার জন্য তারা 2015-তে শুধু অ্যাসেম্বল না, তার পাশাপাশি আরেকটা প্ল্যান ছিল উন্নত বিশ্বের বিভিন্ন স্পর্শকাতর ভবন, হসপিটাল, বিভিন্ন অফিস, কর্পোরেট ভবন, এগুলোর ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন হসপিটালের জন্য আইসিইউ, হসপিটাল পরিবেশ, বায়ু নিরাপদকরণ, এরকম কিছু কাজ তাদের রয়েছে। এই দুটো প্রজেক্ট নিয়ে তারা বাংলাদেশে মূলত কাজ করতে আগ্রহী ছিল। এই জন্য তারা 2015 সালে বাংলাদেশে তাদের কোম্পানির একটা নিবন্ধন নেয় ফরেন কোম্পানি হিসেবে। সেই নিবন্ধন নেওয়ার পর তো বাংলাদেশে ব্যবসা করতে হলে একজন লোকাল পার্টনার লাগে। ওই লোকাল পার্টনার হিসেবে খোরশেদ আল মাইকেল নামে এক লোককে তারা নেয়, এবং তাকে তারা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে নিয়োগ দেয়। নিয়োগ দেওয়ার পর তারা প্রাইমারিলি যে অফিসটা করবে বাংলাদেশে, অফিস করার টাকা দেয়, এই টাকাটা আত্মসাৎ করে ওই কোম্পানির টাকা দিয়ে সে বসুন্ধরা আবাসিক এলাকায় যে অ্যাপার্টমেন্ট কিনছে সেই অ্যাপার্টমেন্টটা নিজের নামে লিখে নেয়, কৌশল করে। এরপরে কোম্পানি 16টি গাড়ি কেনার জন্য যে টাকা দেয়, ওই টাকার একটা মেজরিটি অংশ পেইড করার পরে এই খোরশেদ আলম এই গাড়ি সাপ্লাই যারা একটা কোম্পানির সঙ্গে যোগ সাজস করে সেই টাকাটা আত্মসাৎ করে। এরপর তারা যে অ্যাসেম্বল করার জন্য একটা কোম্পানি ইন্ডাস্ট্রি করবে, তাদের প্ল্যান ছিল বিশেষ জাপানি যে ইকোনমিক জোন রয়েছে 2500, তার পাশে তারা ইকোনমিক জন্য জায়গা পায় না, তার পাশে প্রাইমারিলি 3 বিঘা একটা জমি কেনার জন্য কিছু টাকা দিয়েছিল, ওই টাকাটা আত্মসাৎ করেছে। এভাবে প্রায় 5.5 কোটি টাকা আত্মসাৎ করছে। এখানে বিষয়টা টাকা আত্মসাৎ, এই টাকার অ্যামাউন্টটা না, ব্যাপারটা হলো যে একজন ফরেন কোম্পানি ইনভেস্টর যখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে, সে যদি প্রাইমারিলি প্রতারণার শিকার হয় এবং আস্থার সংকট তৈরি হয়, তো নিপ্পন এয়ার কন্ডিশনের মধ্যে এত বড় কোম্পানি তারা কেন ইনভেস্ট করবে? ইন ফিউচার তারা দেখছে যে এখানে তারা আরও সমস্যায় পড়বে। তো তাদের প্রাইমারিলি ইনভেস্টমেন্ট টার্গেট ছিল বাংলাদেশের টাকায় 150 কোটি। তাদের কারখানা এবং তাদের ম্যান পাওয়ার, যেটা ম্যান পাওয়ার নিয়োগের প্ল্যান এরকম ছিল যে বাংলাদেশের লোকাল যে ইঞ্জিনিয়াররা জাপানে এবং বিভিন্ন উন্নত বিশ্বে কাজ করে, তারা বাংলাদেশ থেকে ফেরত নিয়ে এসে তাদের এখানে নিয়োগ। তখন তাদের ওখানে তারা যেটা বললো, তারা যে প্ল্যান ছিল ইন্ডাস্ট্রি করার, অ্যাসেম্বলিং কোম্পানি প্লাস এই যে আপনার বিভিন্ন
বিল্ডিং ম্যানেজমেন্ট জন্য, এখানে মিনিমাম বিএসসি ইঞ্জিনিয়ার লাগে। তো তারা এরকম জাপান, কোরিয়া থেকে কিছু লোকজন বাঙালি ইঞ্জিনিয়ার যারা ওই দেশে কর্মরত তাদের কানার প্ল্যান করেছিল, এবং পাশাপাশি বাংলাদেশে আরও কিছু মানুষের কর্মসংস্থান হতো, যেটা এই প্রতারণার কারণে তারা আপাতত স্থগিত হয়ে গেছে। আপনি বলেছেন যে এটা নিয়ে একটা মামলাও আছে এবং সেটি দীর্ঘদিন ধরে চলছে। এটা কি আসলে কি মানে পরিস্থিতি, এই মামলাটা নিষ্পত্তি হতে সময় কেন লাগছে? আচ্ছা, আমি বলি বিদেশি আমরা আমাদের বাংলাদেশে যেমন কোনো ঘটনা ঘটলেই মামলা করে দেয়, তো বিদেশে এটা করতে চায় না। এই 2015 সালে ইনভেস্ট করার পরে 2017 দিকে এসে তারা বুঝতে পারছে তাদের টাকাগুলো আত্মসাৎ হয়েছে। তখন তারা বিডের মাধ্যমে এবং যে লোকটা এই টাকাগুলো আত্মসাৎ করছে, প্রতারণা করছে, তার সঙ্গে বিভিন্ন চ্যানেলে, গভর্নমেন্টের বিভিন্ন চ্যানেলে এমবিসি ট্রাই করছে নিগোসিয়েট করার জন্য যে এটা তারা মামলা পর্যন্ত যাবে না। তারা জানে যে বাংলাদেশে মামলা হলে এই মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লাগে, অনেক ডিলে হয়, কিন্তু সেটা পারে নাই। না পারাতে পরে বাধ্য হয়ে তারা ভাটার থানায় 2টা মামলা করে প্রতারণার। আচ্ছা, এই 2টা মামলা করার পর 3 বছর পর 2018 সালে মামলা করেছে। এই রিসেন্ট প্রায় 18-19-20 প্রায় 7 বছর পর তদন্ত শেষে পিবিআই কোর্টে রিপোর্ট দিয়েছে যে ঘটনা সত্য, এই টাকাগুলো এই খোরশেদ আলম মাইকেল নামের লোক আত্মসাৎ করছে। এখন মামলার ট্রায়াল এখনো শুরু হয়নি, এবং এর মধ্যে হয়েছে কি, এই মাইকেল এত চাতুর যে সে কোর্টে মানে ফলস ডকুমেন্ট সাবমিট করে মিথ্যা কথা বলে জামিন নিয়ে সে এখন পলাতক করেছে। লাস্ট গত 22 জুন মামলার তারিখ ছিল, ওই দিনে সে হাজির হয়নি, এখন নেক্সট ডেট পড়ছে। আমি কোম্পানির যে চেয়ারম্যান বাংলাদেশের, উনি নিপুণের জাপানের ডিরেক্টর, তার সঙ্গে কথা বলেছি। উনি বলছে যে আসলে কোর্ট সিস্টেম মানে একদম মানে মামলার কার্যক্রম চলমান নয় এরকমই মনে হচ্ছে। আর এই অবস্থায় আমরা আর ফার্দার বিনিয়োগ না করার চিন্তাই করছি। আপনার ইসের মধ্যে আপনি বললেন যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা, তাদের সাথেও হচ্ছে নিপ্পনের পক্ষ থেকে আলোচনা করা হয়েছিল। বিডা তো আসলে বিনিয়োগ উৎসাহিত করা বা বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার জন্য কাজ করে। এইখানে বিডা কি ভূমিকা পালন করছে? বিডা কি আসলে এই ব্যাপারটা সমাধান করার মতন কোনো ব্যবস্থা তাদের কাছে আছে, বা তারা কি কোনো চেষ্টা করেছিল? আপনি ভালো একটা পয়েন্ট বলেছেন। আসলে বিডা যত প্রচার চালাচ্ছে আমাদের এখানে এফডিআই আনার জন্য, আসলে কার্যক্রমটা অত বাস্তব না। আমি কথা বলেছি বিডাই কর্মকর্তার সঙ্গে, এই নিপ্পন তাদের সঙ্গে মানে শুরু থেকে 2017 সাল থেকে তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলছে, লিখিত কমপ্লেন করছে, কিন্তু বিডা বলছে যে আমাদের এখানে আসলে ওভাবে কিছু করার নেই। বিডের সর্বশেষ যে তথ্য, বিডা যে এই মামলাটা মিটিগেট করার জন্য, দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্য তারা একটা উদ্যোগ নেবে, বাট এখন পর্যন্ত হয়তো তারা সেটা ল মিনিস্ট্রেশনের কথা বলবে বা সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলবে। না, আপনার ধরেন ঘটনা ঘটলো 2017 সালে, তারপরে অনেক বছর পরে এসে তারা মামলা করলো, সেখান থেকে মামলার তদন্ত শেষ হয়ে এখনো বিচারেই আসেনি, আপনি সেটা বলছেন যে আসে নাই, এতদিনেও বিডা কিছু করে নাই, আর আপনি এখন বলছেন যে তারা দ্রুত একটা উদ্যোগ নেবে। এটা আসলে একটু অবাক করার মতো। এটা অবাক করার মতো। আসলে এই কোম্পানিটা হলো যে এখন যে অবস্থা তৈরি হয়েছে, আমাদের এখানে এখন এফডিআই আসার ক্ষেত্রে এই কোম্পানির এক্সাম্পল যদি সারা বিশ্বের মানুষ মানে জানে, ইনভেস্টর জানে, তাহলে নিশ্চয়ই একটা বিনিয়োগের প্রতিবন্ধকতা তৈরি হবে, মানুষ বিনিয়োগ করতে ইচ্ছা। আমরা মানে বাণিজ্য বিরোধ নিষ্পত্তির জন্য একটা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার কথা শুনে থাকি। বিডাতে কি আসলে মানে আদালতে না গিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থায় কি বিডাতে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করার কোনো ব্যবস্থা আছে? আপনার জানা আছে কিছু? না, কমার্স মিনিস্ট্রি বেশ আগে থেকেই বলছে তারা এডিআর করবে, বাট এখন পর্যন্ত কিছু ইমপ্লিমেন্ট আইনটা করতে পারেনি, ইমপ্লিমেন্ট করতে পারেনি। একটা ড্রাফট বোধহয় 21 কি 22 সালে রেডি করছে, বাট এখন পর্যন্ত ফাইনাল করতে পারেনি। আর বিডারও আসলে আমি যেটুকু জানি, বিডারও এরকম মানে এখতিয়ার বা কোনো কার্যক্রম নেই। আপনি যেটা বলছিলেন যে এই ঘটনা যদি প্রকাশিত হয় বা অন্যান্য বিনিয়োগকারীরা যদি জানে, তাহলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের উপরে নেতিবাচক প্রভাব পড়বে। জাপান বাংলাদেশে যারা বিদেশি বিনিয়োগকারী আছে তাদের মধ্যে শীর্ষস্থানীয় দেশ, এবং জাপানিজ আরও অনেক ধরনের বিনিয়োগ বাংলাদেশে সরাসরি যেমন আছে, সরকারের অনেক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত তারা। বাংলাদেশ জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও আছে। এইখানে কি আসলে কোনো পক্ষ এই ব্যবসায়ী সংগঠনের কাছে তারা গিয়েছিল কিনা, বা তারা এখন এই নিয়ে সরকারের কোনো পর্যায়ে আলাপ করেছে কিনা, আপনি জানেন কিছু?
আমি ব্যবসায়িক এক নেতার সঙ্গে কথা বলেছি, উনি বলছেন যে আসলে তারা যেটুকু করতে পারে বিডিওর সঙ্গে তার সর্বোচ্চ কথা বলতে পারে এটা নিয়ে, এবং তারা সেটাই করেছে, কিন্তু আলটিমেটলি না আসলে বাইরে থেকে আদালতের কাছে তো সাধারণ মানুষ কেউ কিছু কোনো বলতে স্কোপ পারবে না। নেই, কোনো scope নেই। আদালতের কাছে আইনজীবীরা তার মানে উইদাউট বিং পার্টি হ্যাঁ, অফ দ্য কেস হ্যাঁ। নোবডি ক্যান টক বিফোর দ্য কোর্ট। কোর্ট, তো সেখানে তো আসলে আদালতে কেউ কিছু বলতে পারবে না। Right. আদালতের বাইরে যদি কারোর কোনো জায়গা থাকে সেখানে যদি বলে। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটেছে, আপনি তো আদালতের বিষয়ে খোঁজ খবর রাখেন, এইরকম বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার ঘটনা নিয়ে বাংলাদেশের আদালতগুলোতে কত মামলা আছে, বা এই ধরনের মামলায় কি আপনার চোখে প্রায়শ পড়ে? আমি আমরা আমাদের পত্রিকা আমরা স্টোরি করেছি 2020 সালের দিকে, একজন কোরিয়ান বিনিয়োগকারী, নারী উইমেন বিনিয়োগকারী, সেও একটা বড় প্রতারণা শিকারের কাজে পড়ে তার সর্বস্ব হারিয়েছে। ওই নারী এখনও হাইকোর্টে অনেকগুলো মামলা করেছে, এই মামলাগুলো এখনও চলমান, নিষ্পত্তি হয়নি। তারও হিউজ ইনভেস্টমেন্ট ছিল, তার ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল। তার সঙ্গে তার হাজব্যান্ড ছিল, তার হাজব্যান্ড তার সঙ্গে বিক্রি করে লোকাল একটা পার্টনারকে নিয়ে তাকে তার টাকা পয়সা আত্মসাৎ করছে। তো এরকম আমি সর্বশেষ গত জুন পর্যন্ত তথ্য নিয়েছি 950টি মামলা রয়েছে এরকম বিদেশি কোম্পানির সঙ্গে লোকাল পার্টনারদের বিভিন্ন লেনদেন সংক্রান্ত এবং আত্মসাৎ সংক্রান্ত। এর মধ্যে প্রায় 250 মতোই রয়েছে প্রতারণার মামলা। তো এটা একটা বড় সংখ্যা, কিন্তু বাংলাদেশের যে বিদেশি ইটস এ বিগ ফিগার ফর আস। আপনার কাছে শেষ কোশ্চেন রেজা ভাই, সেটি হচ্ছে যে বাংলাদেশে সামগ্রিকভাবে যে বিদেশি বিনিয়োগের পরিবেশ নিয়ে কথা হয়, আপনি এটি নিয়ে বিভিন্ন সময় কাজও করেন। এর আগে দেখেছি যে বাংলাদেশের কোম্পানিগুলোকে নিয়ে নানান ধরনের কাজ আপনি করেছেন। আপনার কাছে কি মনে হয়, বিদেশি বিনিয়োগকারীরা যে বাংলাদেশে আকৃষ্ট করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু তারপরেও আসছে না, সেখানে এই ধরনের প্রতারণা ছাড়া আর কি কি কারণ থাকতে পারে, বা মানে আপনার দৃষ্টিভঙ্গিতে কি মনে হয় যে তাদেরকে বাংলাদেশে আনার জন্য সরকার কি করতে পারে? এটা আপনারা জানেন 2020 সালে ওয়ার্ল্ড ব্যাংকের ইজ ডুইং বিজনেস ইন্ডেক্স যেটা করেছে 189 দেশের মধ্যে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান একদম নিচে, যেখানে মূল পয়েন্টটা ছিল যে ইন্ডেক্সের কয়েকটা পয়েন্টের মধ্যে যে বাংলাদেশে কোনো ডিসপিউট, বিজনেস সংক্রান্ত কোনো ডিসপিউট রাইজ হলে ওরা নিষ্পত্তি করতে দীর্ঘদিন সময় লাগে। তারা বলছে মিনিমাম একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে গেছে বা বিনিয়োগ করেছে, মিনিমাম সে দেখাইছে সর্বোচ্চ গতিতে একটা ডিসপিউট নিষ্পত্তি হতে 2.5 বছর লেগেছে, এবং সেখানে তারা একটা মামলা দেখেছে 21 বছরের সময় বেশি লেগেছে। এছাড়া বাংলাদেশের আপনার যখন ফরেন ইনভেস্টর ইনভেস্ট করতে আসে, তারা বলেছে যে আরজেসি আপনার যারা কোম্পানির নিবন্ধন দেয়, এই প্রক্রিয়াটা খুব জটিল, সহজ না। যেমন এখন হয়তো বা একটু ডেভেলপ করতে বাট ইমপ্লিমেন্ট করতে পারেনি। একজন ফরেন ইনভেস্টর ইনভেস্ট করবে, এখন আরজেসির একটা ফর্মে সাইন করতে হবে, ওই ফরেন ইনভেস্টরকে বাংলাদেশে এসে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে ওই সাক্ষরটা করতে হতো। আমি মাঝখানে শুনেছি এটা ইমপ্রুভ করবে, বাট এখন হয়েছে কিনা। তো একজন আমেরিকান নাগরিক ইনভেস্ট করবে, কিন্তু বিশ্ব অন্য দেশে আছে, আপনি ঘরে বসেই জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা একটা কোম্পানি নিবন্ধন যে কোনো দেশে বসে করতে পারবেন। ওয়ার্ল্ড ব্যাংকের ইজ ডুইং বিজনেসে এটাও বলা আছে। এছাড়া বিনিয়োগ পরিবেশ, আপনার লোকাল পরিবেশ, এসব নানা কিছু বলা আছে। ধন্যবাদ। পলিটিক্যাল একটা অস্থিরতা বিষয়ে ওখানে বলা আছে। ধন্যবাদ রেজা ভাই আপনাকে। আমরা এতক্ষণ ধরে রেজা ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে বিদেশি বিনিয়োগকারীদের বিরোধ নিষ্পত্তিতে কী ধরনের অসুবিধাগুলো হয়। অনেক দিন ধরেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে কথা হয়, কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ বাংলাদেশ পাচ্ছে না, এবং বিদেশি বিনিয়োগ আনার জন্য আমরা নানান ধরনের উদ্যোগ নিচ্ছি, সেটিও সরকারের পক্ষ থেকে বলা হয়। অন স্টপ সার্ভিস চালু করা, মেগা সামিট হয়ে গেল, আমরা সেটি দেখলাম, এরকম আরও অনেকগুলো কার্যক্রমের কথা বলা হয়, কিন্তু বিনিয়োগ বৃদ্ধি পায় না। ব্যাপারটি এরকম যে আমরা ট্রেডমিলে দৌড়াচ্ছি অনেকক্ষণ ধরে, বা অনেক দৌড়াচ্ছি কিন্তু আমরা এগোচ্ছি না, একই জায়গায় আছি। আমাদের বিনিয়োগ পরিস্থিতিও কিন্তু সেরকম যে আমরা অনেক কিছু করছি কিন্তু বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে না। আমরা আশা করি আমাদের বিনিয়োগ বৃদ্ধি পাবে। বিনিয়োগের সাথে কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের অনেকগুলো বিষয় সম্পৃক্ত। আমাদের প্রত্যাশা সরকার সেই ধরনের প্রয়োজনীয় উদ্যোগগুলো নেবে, যে কোনো ধরনের বিরোধ নিষ্পত্তি দ্রুত হবে। আমাদের আলোচনা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।